আমাদের ইনবক্সে রোজ কত ইমেল আসে, তাই না? কোনটা স্প্যাম আর কোনটা দরকারি মেশিনগুলো আজকাল কি দারুণভাবে বুঝে ফেলে। ঠিক। এর পেছনে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং কৌশলের হাত আছে, নাম নেভ বেইজ। একদম। আজ আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা নিষ্পাপ বেইজ, সম্ভাবনা ও অনুমানের মাধ্যমে শিক্ষা, সেটার উপর ভিত্তি করে এর গভীরে যাব। আচ্ছা। মানে বোঝার চেষ্টা করব এটা কি, কেন এটা এত কাজের, বিশেষ করে টেক্সট ডেটার জন্য। ঠিক। নেভ বেস এটা আসলে একটা সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম, মানে ডেটা থেকে শেখে। হুম। আর ক্লাসিফিকেশন বা ধরুন জিনিসপত্র ভাগ করার কাজেই মূলত ব্যবহার হয়। এর ভিত্তি হল বেইজের উপপাদ্য। কিন্তু নামের সাথে ওই নেভ বা সরল কথাটা কেন? হ্যাঁ, ওখানেই আসল ব্যাপারটা। নেভ কারণ এটা ধরে নেয় যে ডেটার বিভিন্ন বৈশিষ্ট্য বা ফিচারগুলো, মানে ধরুন একটা ইমেলের শব্দগুলো? হ্যাঁ, শব্দগুলো একে অপরের থেকে একদম স্বাধীন। মানে একটা শব্দের উপস্থিতি অন্য কোনো শব্দের উপস্থিতির সম্ভাবনার উপর নাকি কোনো প্রভাবই ফেলে না। হ্যাঁ, এটা তো খুবই সরল একটা অনুমান মনে হচ্ছে। বাস্তবে তো শব্দের মধ্যে বেশ সম্পর্ক থাকে। যেমন ধরুন লটারি আর বিজয়ী, এই শব্দ দুটো তো স্প্যাম ইমেলে প্রায়ই একসাথেই দেখি। ঠিক। অ্যালগরিদম কি এই সম্পর্কটা পুরোপুরি বাদ দিয়ে দেয়? একদম। এটাই এর নেইভ বা সরল দিকটা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? কি? এই সরলীকরণ সত্ত্বেও, বিশেষ করে যখন অনেক ফিচার থাকে, যেমন টেক্সট ডেটার ক্ষেত্রে তো হাজার হাজার শব্দ, হ্যাঁ, তা তো বটেই। তখন এই অ্যালগরিদম কিন্তু এঁটো নামাবো ভালো কাজ করে। মানে ভাষার ক্ষেত্রে হয়তো অনেক শব্দ একসাথে আসে, কিন্তু তাদের সম্মিলিত প্রভাবটা অনেক সময় আলাদা আলাদা প্রভাবের যোগফলের কাছাকাছি চলে যায়। তাই এই সরল অনুমানটা কাজ করে যায়। বাহ! তার মানে সরলতাই এখানে একটা বড় শক্তি। আচ্ছা, মূল যে বেজের উপপাদ্য, সেটা ঠিক কি বলে, যদি একটু সহজ করে বলেন? দেখুন, বেইসের উপপাদ্য আসলে আমাদের সাহায্য করে নতুন তথ্য পেলে কোনো কিছু সম্ভাবনাকে আপডেট করতে। আপডেট করতে কিভাবে? ধরুন, আমরা আগে থেকে জানি যে স্প্যাম ইমেলে কিছু বিশেষ শব্দ যেমন ফ্রি, অফার এগুলো বেশি থাকে। হুম। এখন নতুন একটা ইমেলে যদি এই শব্দগুলো দেখি, তাহলে ইমেলটা স্প্যাম হওয়ার সম্ভাবনা ঠিক কতটা বেড়ে গেল সেটা আমরা এই উপপাদ্য ব্যবহার করে হিসেব করতে পারি। আচ্ছা, একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরো পরিষ্কার হবে। অবশ্যই। ধরা যাক একটা ইমেল এলো এই রকম, ফ্রি লটারি উইনার টুডে। হ্যাঁ। নেইভ বেস মডেল তখন দুটো জিনিস হিসেব করবে। এই শব্দগুলো ফ্রি, লটারি, উইনার টুডে থাকার কারণে ইমেলটা স্প্যাম হওয়ার সম্ভাবনা কত, আর আর স্প্যাম না হয়ে ভালো ইমেল মানে হ্যাম হওয়ার সম্ভাবনা কত। এই হিসেবটা কিন্তু করা হয় আগে থেকে শেখা ট্রেনিং ডেটার উপর ভিত্তি করে। মানে স্প্যাম আর হ্যাম ইমেলে এই শব্দগুলো আগে কতবার দেখা গেছে সেই তথ্য থেকে। বুঝেছি। এবং যেদিকের সম্ভাবনা বেশি হবে, মেশিন সেই হিসাবেই ধরে নেবে। মানে স্প্যাম হওয়ার সম্ভাবনা যদি 0.85 আর হ্যাম হওয়ার 0.15 হয়, তাহলে সোজা স্প্যাম ফোল্ডারে। ঠিক তাই। যে ক্লাসের সম্ভাবনা সর্বোচ্চ সেটাই আউটপুট। এর ভেতরের কাজগুলোও কিন্তু বেশ সোজাসাপটা। যেমন? প্রথমে টেক্সটকে সংখ্যার বদলাতে হয়। মানে ধরুন ব্যাগ অফ ওয়ার্ডস ব্যবহার করে কোন শব্দ কতবার এলো সেটা গোনা, অথবা TF-IDF দিয়ে শব্দের গুরুত্ব বোঝা। আচ্ছা, মানে টেক্সট থেকে সংখ্যা, তারপর ট্রেনিং ডেটা থেকে সম্ভাবনাগুলো শেখে। মানে প্রত্যেকটা শব্দের জন্য প্রত্যেকটা ক্লাসে স্প্যাম বা হ্যাম থাকার সম্ভাবনা কত, আর এমনিতেই একটা ইমেল স্প্যাম বা হ্যাম হওয়ার সম্ভাবনা কত, এইগুলো। হুম। নতুন ডেটা এলে তার ভেতরের শব্দগুলোর ভিত্তিতে বেইজের উপপাদ্য প্রয়োগ করে প্রত্যেকটা ক্লাসের জন্য একটা স্কোর বের করে। যে ক্লাসের স্কোর সবচেয়ে বেশি সেটাই হয় প্রেডিকশন। বেশ ইন্টারেস্টিং। ডেটার ধরনের ওপর নির্ভর করে এর কিছু প্রকারভেদও আছে অবশ্য। যেমন টেক্সট ডেটার জন্য সাধারণত মাল্টিনোমিয়াল নেইভ বেস ব্যবহার হয়। ও। আবার যদি ফিচারগুলো শুধু হ্যাঁ না টাইপের হয়, মানে শব্দটা আছে কি নেই, তখন বার্নলি। আর যদি ডেটাগুলো কন্টিনিউয়াস সংখ্যা হয়, তখন গসিয়ান নেইভ বেস। বুঝলাম। এর সবচেয়ে বড় সুবিধাগুলো কি কি তাহলে? মানে কেন এটা এত জনপ্রিয়? প্রথমত, এটা সাংঘাতিক দ্রুত। বিশাল ডেটাসেটও খুব তাড়াতাড়ি কাজ করে। আচ্ছা। দ্বিতীয়ত, টেক্সট ডেটার জন্য এর পারফরমেন্স প্রায় দারুণ হয়। তৃতীয়ত, তুলনামূলকভাবে কম ট্রেনিং ডেটা দিয়েও এটা মোটামুটি ভালো কাজ করতে পারে। কম ডেটাতেও চলে, এটা তো বড় সুবিধা। হ্যাঁ, আর যেহেতু পুরো ব্যাপারটা সম্ভাবনার ওপর দাঁড়িয়ে, তাই এর ভেতরের যুক্তিটা ফলো করাও সহজ।
একাধিক ক্লাস থাকলেও সমস্যা নেই। কিন্তু এই যে নেইভ অনুমানটা, সেটার জন্য নিশ্চয়ই কিছু অসুবিধাও আছে। অবশ্যই আছে। প্রধান সীমাবদ্ধতা তো ওই একটাই, ফিচারগুলো স্বাধীন এই অনুমানটা। বাস্তবে তো প্রায়ই সেটা সত্যি হয় না। ঠিক। যদি ডেটার ফিচারগুলোর মধ্যে বেশ ভালো সম্পর্ক থাকে, তখন এর পারফরম্যান্স কমে যেতে পারে। আর কিছু? আরেকটা সমস্যা হলো জিরো ফ্রিকোয়েন্সি। মানে যদি ট্রেনিং ডেটায় কোনো একটা শব্দ কোনো একটা ক্লাসে একবারও না আসে, তাহলে তো সম্ভাবনা শূন্য হয়ে যাবে। একদম। আর সেটা পুরো হিসেবটাকেই গণ্ডগোল করে দিতে পারে। যদিও এর সমাধান আছে, যেমন ল্যাপ্লাস স্মুথিং বলে একটা টেকনিক আছে। ও। আর ডেটা সেট যদি খুব ইমব্যালেন্সড হয়, মানে একটা ক্লাসের ডেটা অনেক বেশি অন্যটার চেয়ে, তাহলেও রেজাল্ট একটু বায়াসড হতে পারে। এত কিছুর পরেও এর ব্যবহার তো প্রচুর দেখছি। স্প্যাম ফিল্টার তো শুনলামই। আর কোথায় কোথায় কাজে লাগে এটা? অনেক জায়গায়। ডকুমেন্ট বা আর্টিকেল ক্লাসিফিকেশন, মানে খবরের কাগজের আর্টিকেল কোন বিষয়ের সেটা বোঝা। আচ্ছা। সোশ্যাল মিডিয়ার পোস্ট বা ধরুন অনলাইন রিভিউ থেকে মানুষের সেন্টিমেন্ট বোঝা, মানে কতটা পজিটিভ না নেগেটিভ। সেন্টিমেন্ট অ্যানালিসিস। হ্যাঁ, এছাড়া চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে সাহায্য করা, বা ধরুন আজকালকার খুব জরুরি একটা বিষয় ফেক নিউজ বা ভুয়া খবর শনাক্ত করা, এই সব কাজেও এর ব্যবহার আছে। তার মানে এত সরল একটা অ্যালগোরিদম, অথচ এর কার্যকারিতা আর প্রয়োগের ক্ষেত্র কিন্তু বেশ ব্যাপক। বিশেষ করে টেক্সট অ্যানালিসিসের জগতে এর একটা আলাদা গুরুত্ব আছে বোঝা যাচ্ছে। ঠিক তাই, নিভবেজ আসলে এটাই প্রমাণ করে যে সব সময় সবচেয়ে জটিল মডেলটাই সেরা সমাধান নয়। এর সরলতা, এর গতি, এগুলোই একে অনেক বাস্তব সমস্যার জন্য খুব কাজের একটা হাতিয়ার করে তুলেছে, বিশেষ করে যেখানে প্রচুর টেক্সট ডেটা নিয়ে দ্রুত কাজ করার দরকার পড়ে। সত্যিই ভাবার মতো ব্যাপার। আচ্ছা, আলোচনা প্রায় শেষের দিকে। একটা প্রশ্ন শুধু মনে আসছে। হ্যাঁ, বলুন। একটা অ্যালগোরিদম যার মূল অনুমানটাই এত সরল, এত নাইভ, সেটা বাস্তব জগতের এত জটিল সমস্যা, বিশেষ করে ভাষার মতো একটা জিনিসের ক্ষেত্রে এত ভালো কাজ করে কি করে? এটা কি আমাদের এটাই শেখায় যে কখনো কখনো সরল পথটাই সবচেয়ে শক্তিশালী, নাকি ডেটার ভেতরেই এমন কিছু আছে যা এই সরল পদ্ধতিকে সাহায্য করে? এটা নিয়ে শ্রোতারাও একটু ভাবতে পারেন কিন্তু। খুব ভালো একটা প্রশ্ন, ভাবনার বিষয় বটে।